কি মানুষ, ওরা কি পড়বো না, ওরা কি পড়বো না। তোরা রানিং ব্যবসা করতেছে, আগে উনি চাকরি করতো, ওই মিটফোর্টের মধ্যে চাকরি করতো। তো ওখান থেকে একটু মানে বড় হওয়ার জন্য মানে ব্যবসা চাকরি করার পর যেহেতু শিখছে, তখন একটু ব্যবসাতে আসছে। তো এখন একটু রানিং ব্যবসাটা চলতেছে দেখা, এটার জন্য ওনারা বলতেছেন মাসে মাসে ওনারা 2 লাখ টাকা দিতে হইব, দোকান থেকে কমিশন দিতে হইব, ঠিক আছে। তো উনি বলছে আমি এটা দিব কেন, আমি একটু একটু করে কষ্ট করে করে এটা করছি, তো আমি তো এটা দিতে দিব না, এটা আমার সন্তানের ভবিষ্যৎ, আমি যদি সব এখানে দিয়েই দিই তাহলে আমি আমার সন্তানের কি ভবিষ্যৎ। তখন এগুলো ওনারা মানে নাই, তখন মানে নাই বলছে তাহলে আসো একটা মীমাংসার মধ্যে যাই। তখন ওই বুধবার দিন ওনার ফোন দিয়ে বাসা থেকে নিয়ে গেছে যে আসো তোমার সাথে কথা আছে, আমরা ই করি। তো উনি ওনার দোকানে গিয়েছে, পরে তালা ছিল, তো উনি তালা খুলতে গেছে, দেখে ওনারা তালা খুলতে তালা খুলতে, উনি বলছে যে আমার দোকান আমি খুলতে গেছি, কার পারমিশন নিতে যাবো। তখন এক কথা দুই কথা বলা পরে ওনার এই কলার পিছন থেকে কি জানি দিয়া একটা আঘাত করছে, দেওয়ার পর উনি নিচে পড়া যায়, নিচে যাওয়ার পর উঠতে পারে। তখন ওনার কলার ধরে টানতে মিটফুটে 3 নাম্বার গেটে নিয়ে ওনার বড় পাথর দিয়ে অ্যাটাক করছে, এরকম করে মারছে মানে ওনার ক্ষত বিক্ষত হয়েছে, ওনার শরীরে একটা কাপড় রাখে নাই, ওনার ফুটবলের মতো লাথিতে এখান থেকে নিচ্ছে ওখান থেকে নিয়েছে। তখন ওরা কইছে যে তোমরা আল্লাহর রাস্তায় আমার জানটা ভিক্ষা দাও, আমার 2টা ছেলে মেয়ে আছে, আমার একটা ছেলে একটা মেয়ে, আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ কি দেখবো, আমি ছাড়া ওদের কেউ নাই। একটা বাবা গেলে একটা সন্তান কতটা কষ্ট, এটা তো সবাই বুঝে। তখন উনি ভিক্ষা যদি জানটা আমার দাও, ওনার জানটা তখনও ছিল, কিন্তু ওনার জানটা ভিক্ষা দেয় নাই গা, বলছে আমার জানটা ভিক্ষা দাও, আমার ছেলে মেয়েটা এতিম হয়ে যাবে গা। ওরা যদি আমার স্বামীর একটা হাত পা লুলা করতো আমার মনে একটা কষ্ট ছিল না, তারপর আমি স্বামী ছাড়া হইতাম না, ওরা সন্তান ছাড়া হইতো না। আমার স্বামীর কি করলো এটা জানি মেরা দিল একদম, এরকম করে মানুষকে মারে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। না উনি কারো কিছু জানাই নেই, উনি কিছু জানে আগে কোনো জিডি করে না, উনি শুধু ওনাদের সাথে মিটমাট করতে চাইছে, মানে একসাথে বসে, উনি কোনো কাগজ কলমে কোথাও জিডিও করে না, কিছু করে না, ওনাদের সাথে বসে করতে চাইছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালোই সম্পর্কে ছিল, কিন্তু ওনারা এখন ওনার প্রতি এতটা বিক্ষোভ হয়ে গেছে যে ওনাদের সাথে মানে আমার হাজবেন্ডের ব্যবসাটা এখন করতে দেবো না, ওনারা থেকে চাঁদা চায়, টাকা চায়, ঠিক আছে। আগে ভালো সম্পর্ক ছিল, এখন বন্ধুর মতন খাওয়া দাওয়া করতে যাইতো, কিন্তু যেহেতু আমার স্বামী একটু ভালো প্রতিষ্ঠানে যাইতেছে তখন ওনাদের চোখ পড়ে গেছে। এই বিষয়ে উনি অনেক ভালো ছিল, উনি মানে ওনার কাছে আমার হাজবেন্ডটাকে চাকরি করতো, এক এক জায়গায় যে ওনার মানে তখন থেকে শিখার পরে উনি বলছে যে তুমি ভাই যে একটা ব্যবসা নিতে, উনি বলছে যে ভাই আমি নিজে ব্যবসা করবো, ওনার কাছ থেকে মানে শিখা। হ্যাঁ, ওখান থেকে উনিও বলছে যে যাও তুমি যখন ব্যবসা করতে যাও করো, আমি যেটুকু পারি তোমার সাহায্য করবো। তখন কিছু দিয়েছে, পরে উনি নিজে এই যে দোকান নিতেছে বা করতেছে, তখন থেকে একটু একটু করে উনি উপরে উঠছে। চাঁদাবাজি বলতে যেমন মানে ব্যবসায়ী ওনার কাছ থেকে গেছে, চাঁদাবাজিটা কমই ছিল, কিন্তু যে ব্যবসাটা উনি করতেছে, ওনারা বলতেছে যে মাসে মাসে টাকা দিতে হইব, তুমি একা একই ব্যবসা এতটাও করবা কি লেগা, ব্যবসায়ী সূত্রটা বেশি ছিল, দ্বন্দ্বটা। বলছে যে ব্যবসায়ী এই ডাকাতে বানাইলে মাসে মাসে 2 লাখ টাকা করে চাঁদা দিতে হইব, যে কোনো একটা মানতে হইব ওনারা বলছিল, কিন্তু আমি কোনোটাই মানবো না, এটাই ছিল ওনার কথা। এই যে 2 মাস ধরে ওনার প্রতি এটা চাপ দিতেছে যে এটা দিতে হইব, কিন্তু উনি কিছুই দেয় নাই, আমার হাজবেন্ড কিছুই দেয় নাই, এটার জন্য এখন ওনারা বেশি এরকম করছে। তখন এরা একটা চাল করে ওনারে দোকানে আনায়া দোকানের মধ্যে যে ওনার উপরে অ্যাটাক করছে, এরকম অ্যাটাক করছে দেখছেনই তো হয়তো আপনারা। সবার যাতে ফাঁসি হয়, কেউ যাতে না বাঁচে, কোনো আসামি যাতে না বাঁচে। আমার বাবাকে যেরকম মারতে ওগুলো যাতে এরকম করে নৃশংসভাবে যদি না মারে, ওদেরও যাতে রক্ত বের হয় বাংলার জমিনে, আর যেন কেউ এভাবে না মারে, এরকম নৃশংসভাবে কারো যেতে না মারে চাঁদার জন্য। আমি চাই আমার বাবাকে যারা মারছে তাদের কঠিন থেকে কঠিন বিচার হোক, তাদের ফাঁসি হোক, যারা মারছে তাদের সবার ফাঁসি হোক, একজনে যদি না ছাড় পায়। টিটু মইন ওরা বেশি আঘাত করছে, বাবাকে পাথর দিয়ে নিষ্ঠুরভাবে মারছে। বাবা আমাকে ঘর থেকে বের হয়েছিল কি খুশি মুখে, বলছে তাড়াতাড়ি আসবো, আর আসতে পারো না, তারা আমার বাবাকে আর আসতে দিল না। 1 সপ্তাহ আগের ঘটনা আর কি, আমরা ওইখান থেকে আসছি, আমরা আব্বুর এক ভাইয়ের ছেলের বিয়েতে গেছিলাম। তো ওই জায়গায় যে একটা লোক আমাকে ইফটিজিং করে, পরে আমার বাবা ওখান থেকে আসার পর থেকে ওই দিনকার থেকে আমার বাবা ডিপ্রেশনে ছিল। শুক্রবারে আমরা চলনে গেছিলাম, একদিন পরে ওই দিনকা আমার বাবা যায়নি, বাসায় ছিল। ওই দিনকা আসার পর থেকে দেখি আমার বাবা আরো বেশি ডিপ্রেশনে চলে গেছে, কারোর সাথে কথাও বলতেছে না। আমার বাবার ব্যবসাটা হাতায় নিতে চাইছিল। ওনারা বলছে হয়তো ব্যবসা দোকান আমাদের নামে লেখা দিবা, নাহলে প্রত্যেক মাসে 2 লাখ টাকা করে টাকা দিবা। আমি তখনকার সকালের ঘটনাটা আমি জানি না, কিন্তু বিকালে যখন আমার বাবা বের হয়েছে আগের ঘটনা যে ফোন দিছে ওইখান থেকে আমি জানি, এর আগেও কিছু জানি না। আর কি আমার বাবাকে একটা লোক ফোন দিছে, ফয়সাল নামে একটা লোক ফোন দিয়ে বলছে যে ভাই আপনি বের হন। বাবা বলে কি জন্য, কিন্তু আপনার দোকানে তালা মারছে। আমার বাবা বলে আমার দোকানে তালা মারছে আমার পারমিশন ছাড়া।
একটা আমার স্যারা তালা মারছে, পরে বলতেছে যে আমি বলতেছে ওদের সাথে তো অনেক লোক আছে, যেহেতু তালা মারছে এত সাহস, ওদের সাথে অনেক লোক আছে, তো আমি কিছু লোক নিয়ে যাই। ওই লোকটা যেহেতু প্ল্যান ছিল, ওই লোকটা প্ল্যান করছে, তো ওই লোকটা বলছে না কোনো লোক লাগবে না। আমার বাবা বলছে যে লোক নিয়ে যাই, আমাদের ভালো হবে, কিন্তু ওনারা বলছে কোনো লোক লাগবে না। আমার বাবাকে এরকম হ্যারেস করে ওনারা নিয়ে গেছে। আমি যখন বের হয়েছি বাবারা বলছে বাবা তুমি যেও না, কিন্তু আমার বাবা বলছে আমি আসতেছি। এরপরে বের হয়েছে 4:30টার দিক দিয়ে বের হয়েছে। আর আব্বুর মৃত্যুর খবরটা আমরা শুনছি, প্রথম শুনছি যে আমার বাবার ইনজুরি হয়েছে, হাসপাতালে ভর্তি, সেটা শুনছি আর কি আমরা 5:40-এ। আর যে নেই সেটা হচ্ছে আমরা 6টায়। এইটা মূলত আমি জানি না, এটা আমার ফুফাতো বোন জানে, আমার বড় বোন। দেশ টেলিভিশনের সাংবাদিক আজিম, উনি মৌচাকে থাকে, ওনারে আমি সব এভিডেন্স পাঠাইছি, উনিও কোনো রকমের কোনো সাড়া দেয় নাই এই ব্যাপারটায়। আমি কয়েকটা সাংবাদিকদের বলছি, মোহনা টিভির অনেক, আমার কাছে এভিডেন্স আছে ওইগুলার। কারণ হ্যাঁ, কারণ তো থাকবে, রিজন থাকবেই তো। কারণ আমার মামা 20 থেকে 25 মানে 2020 সাল থেকে 25 সালে এই 5 বছরের মধ্যে আমার মামা অনেকটা উন্নতি করে ব্যবসায়, যার কারণে, এবং সে খেয়ে পরে অনেক ভালো চলছিল। এইটাও ওদের সহ্য হচ্ছিল না, কারণ আমাদের তো কিন্তু এটা স্বাভাবিক কথা যে বন্ধুই বন্ধুর শত্রু। এই দিক থেকে ওদের লোভ থেকে এই কাজটা ওরা করছে, ওদের লোভ থেকে। কারণ আমার মামাকে বলছে যে প্রত্যেক মাসে 2 লক্ষ টাকা চাঁদা দিতে হবে, যদি চাঁদা দাও তাহলে তো দিবা, যদি না দাও তাহলে ওই যে সোহানা মেটাল যে নাম দোকানটা, ওইটা তাদের দিয়ে দিতে হবে। এবং মামা বলছে কেন, আমার নিজের টাকায় আমি নিজে কষ্ট পরিশ্রম করে আমি এই ব্যবসা শুরু করছি, আমার ব্যবসা আমি হাল ধরছি, আমার বাচ্চার ভবিষ্যৎ আছে না, আমি কেন এগুলো করব। আমার মামা পুরো একদম নাখোশ বলছে। এই নাখোশ বলাটাই হচ্ছে তার জীবনের কাল। দেখেন, ওটা একটা সিম্পল ম্যাটার। ওটা হচ্ছে সিম্পল কেমনে, আমার বাবার সামনে বসে যদি আমাকে কেউ টিস করে, আমার বাবা ওইটার প্রতিবাদ করবে, এটা স্বাভাবিক। এইটা ডাজেন্ট ম্যাটার। ম্যাটার হচ্ছে এটা ব্যবসায়ী না, এটার কোনো সূত্র নাই, এটার কোনো সূত্রই না। এটা হয়েছে, এটা ঘটনাটা সত্য, এর কোনো সূত্র নেই, সূত্র হচ্ছে ব্যবসায়িক কারণে। এই যে এই ভিডিওটা, এই যে এখন আমার মামা পাঞ্জাবি পরা ছিল, শরীরে কিছু ছিল না, পাঞ্জাবি, এই যে এই ভিডিওটা, প্রথম তাকে ওই দোকানে বসে মারা হয়, মাইরা তারপর বাইরে বের করা হয়। বাইরে বের করার পর ওই যে ইট দিয়ে, আমার কাছে প্রত্যেকটা ধাপে ধাপে ভিডিও আছে আমার কাছে। প্রথম দোকানে বইয়ে মারছে, তারপর রাস্তায় ফুটপাতে বসে ওই দোকানের সামনে আপনার ওই যে ইট দিয়ে থেতলাই দেওয়া হয়, সাথে সাথেই আবার ওখানে মামা পড়ে যায়। পড়ে যাওয়ার পরে ওনাকে পাথর মারা হয়, দেখছেন ভিডিওটা। পরবর্তীতে যখন ওই পাথর মারার পরে যখন শরীর নাই, জান নাই, যখন প্রাণটা চলে যায়, তারপরে তাকে কিন্তু টেনে হিস্ট্রি নিয়ে এসে তার বুকের উপরে হামাগুড়ি দেওয়া হয়, আবার পাথর নিক্ষেপ করা হয় মাথার উপরে, তারপরে বুকের উপরে দাবানো হয়। এটা কিন্তু মৃত্যুর পরের ঘটনাটা, স্টেপ বাই স্টেপ আমার কাছে ভিডিও আছে। 2 দিন পর হচ্ছে গিয়া আমার কাছে কালকে দিবাগত সকাল 9:30টার সময় আমার কাছে ওই যে পাথর মারা ভিডিওটা আসে আমার কাছে। আমি আমার কলেজের পেজ, ওই পেজে আমি এটা আপলোড করি। এটা আপলোড করার পরে বিভিন্ন জায়গায় ছড়াই যায় এই ভিডিওটা দেখে, কারণ ভিডিওটা আমার কাছে আসার সাথে সাথেই আমি এটা পোস্ট করে দিই। পোস্ট করে দেওয়ার পরে এটা একটু ভাইরাল হয়ে যায়। এটা ভাইরাল হওয়ার পরে আস্তে আস্তে, এবং আমি আমার এই খালাকে নিয়ে প্রেস কনফারেন্স করার জন্য বরগুনা প্রেস ক্লাবে যাই। সেখানে একটা ভুল বোঝা হয়েছে, আমরা চাচ্ছিলাম যে প্রেস কনফারেন্স করবো, আমার কাছে পর্যাপ্ত এভিডেন্স ছিল, আমার কাছে অনেক ভিডিও ছিল, হ্যাঁ সব ছিল আমার কাছে। না, বরগুনা প্রেস ক্লাবে গিয়েছিলাম আমি, ওখানে আমি সব তাকে দেখাইছি। একজন, ওনার নামটা উনি হচ্ছে ওখানের সম্পাদক না জানো কি, উনি দেখতে আপনার মতো, কিন্তু দাড়ি ছিল না, চশমা পরতো। আমি নামটা আমার ঠিক মনে নাই, ওনার নাম আছে আবু সালে না জানো কি নাম। আমরা করতে চাচ্ছিলাম, কিন্তু ওনার কাছে আমি যেটা বলছি, আমি বুঝাতে তাদের ভুল করিনি, আমি পর্যাপ্ত পরিমাণে তাদের বুঝাইছি যে এই যে সব ভিডিওগুলো ওনারা, আমি এটা যদি সত্য কথা, যখন এটা জিনিসটা ভাইরাল হয় তখন তারা এখানে তদারকি শুরু করে, কিন্তু আমি আগেই এটা নিয়ে অনেক দৌড়াদৌড়ি করছি। আমি ঢাকায় বসে সময় আপনার দেশ টেলিভিশনের আপনার সাংবাদিক আজিম, উনি মৌচাকে থাকে, ওনারে আমি সব এভিডেন্স পাঠাইছি, উনিও কোনো রকমের কোনো সাড়া দেয় নাই এই ব্যাপারটায়। আমি কয়েকটা সাংবাদিকদের বলছি, মোহনা টিভির অনেক, আমার কাছে এভিডেন্স আছে ওইগুলার, কিন্তু তখন তারা এটাকে গ্রাহ্য করে নাই। এবং আমরা তখন থানায় বসে আমাদের অনেক কাকতালি, অনেক মানে আমাদের নিয়ে এই মামলাটা নিয়ে অনেক করা হয়েছে। হ্যাঁ অনেক কিছু করা হয়েছে। এই কারণে আমাদের আজকে ওখান থেকে লেট হয়ে গেছে, মামলাটা নিয়েই অনেক ঝামেলা হয়েছে। মামলাটা এই এক কথা লেখে, ওই আরেক কথা লেখে, এই চেঞ্জ হয়, এই নাম পরিবর্তন হয়, নাম গায়েব হয়ে যায়, অজ্ঞাত হয়ে যায়, মানে এরকমের হইতেছে খালি।